আমি একটা জিনিস শুনলাম তোমরা নাকি এখানে অভিনয়টা শুধুমাত্র যে যখন পর্দা মানে ক্যামেরা শুরু হয়েছে চলেছে তখন না, তার বাইরেও চোখে চোখেই তোমাদের কথা বলতে। তবে এরই সঙ্গে যে জিনিসটা শুনলাম যে তোমরা একটা মিরাকেলও করে ফেলেছো, সেটা হলো তোমরা জগন্নাথ মন্দিরে যেভাবে শ্যুট করেছো সেইটা যদি বলো। যখন আমার এই ওয়েট লসের জার্নিটাও যখন শুরু হয়েছিল তখন আমার কাছে টাইম খুব কম ছিল। তো আমি তখনও ভগবানকে বলেছিলাম যে তুমি দেখো আমি তোমার উপর বিশ্বাস করে সব কিছু শুরু করছি, আমি ডিসিপ্লিন থাকবো, তুমি ব্যাপারটা দেখে নাও। সবে অনুরাগের ছোঁয়া শেষ হয়েছে, লাস্ট দিনটায় তোমার দর্শকরা তোমায় খুব মিস করেছে। তোমাকে কোনো ডিএম করেছে, তুমি তাদেরকে রিপ্লাই দিলে? যে দুজনের সঙ্গে বসে আছি তাদের দুজনের মধ্যে অনেকগুলো জায়গায় মিল আছে। তার মধ্যে প্রথম মিলটা আমার তরফ থেকে, তারা দুজনেই আমার খুব পছন্দের। দ্বিতীয়, তারা দুজনেই যথেষ্ট বয়সে ছোট, এবং তৃতীয়ত তাদের দুজনের যাত্রাপথ যদিও ছোট পর্দা থেকে, কিন্তু তাদের এক করে দিল শ্রীকৃষ্ণ, এবং তারা দুজনেই কৃষ্ণ ভক্ত। যতটা জানি, খুব কি ভুল জানি? অবশ্যই কৃষ্ণ ভক্ত। আমি আমি মনে করি ঈশ্বর এক। আমি কৃষ্ণ ভক্ত, কালী ঠাকুরের ভক্ত, শিব ঠাকুরের ভক্ত। আর ইসকন যাওয়া হয়, তিলক কাটা হয়, সবটাই করা হয়। তবে কোনো স্পেসিফিক ঠাকুরের যে তা নয়, আমি সমস্ত ঠাকুরের ভক্ত এবং কৃষ্ণ ভক্ত বলতে পারবো যে কৃষ্ণের সাথে আরো বেশি করে রিলেট করতে পেরেছি এই ছবিটা করার পর থেকে। দিব্যজ্যোতি, তোমার তো সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায়। দেখো হ্যাঁ তুমি দেখলে বুঝতে পারবে আমার হয়তো কৃষ্ণ মা কালীকে নিয়ে একটু পোস্ট থাকে। আর আমি ইসকনের সাথে ইনক্লাইন বহু বছর ধরে। তো আমার কাছেও ভগবান এক এবং অদ্বিতীয়। যেটা আমি একটু আগেও বলছিলাম যে ভগবান আলাদা আলাদা নয় এই কারণে আমরা সেই জন্য রাধাশ্বর কৃষ্ণ বলি, কৃষ্ণেশ্বর রাধা বলি, এবং এটা বলি যে শক্তি আর শিব আলাদা নয়, ওই জন্য আমাদের অর্ধনারীশ্বরও আমরা বলে থাকি। এবং বলা হয় হরি আর হর এক, আলাদা নয়। এবং রাধারানীকে মহাকালী এবং মহালক্ষ্মী, মহা সরস্বতী সব কিছু বলা হয়। তার মানে বিষয়টা এন্ড অফ দ্য ডে গিয়ে কি দাঁড়াচ্ছে, গীতাতেও তাই আছে যে আমার পুজো করো। তো গীতাতে মানে এন্ড অফ দ্য ডে আমরা যেখানেই ধরি সেই একটা জায়গাতেই পৌঁছাবো, ঠিক আছে? তার রুটস হয়তো আলাদা আলাদা হতে পারে, হাত একটা, তার আঙ্গুল 5টা হতে পারে। যেমন ওর নাম আরাত্রিকা, ওর বাড়িতে নাম আর একটা হতে পারে, ওর বাবা ওকে আরেকটা নামে ডাকে, ওর বন্ধুরা ওকে আরেকটা নামে ডাকে, কিন্তু ও তো আরাত্রিকাই, ও তো একজন, ওর 5টা নাম হতেই পারে। তেমনি ভগবানও তাই। তুমি কৃষ্ণ বলো, তুমি কালী বলো, তুমি রাম বলো, তুমি জগন্নাথ বলো, তুমি যাকেই ডাকবে তুমি ওনার কাছে গিয়েই পৌঁছবে। ওই একটা রুটেই তুমি শান্তি পাবে, এই একটা রুটে গিয়েই পৌঁছবে। তার ভিন্ন ভিন্ন শাখা হতে পারে। একদমই তাই। আচ্ছা, আমরা যেটুকুনি পড়াশোনা করেছি ছোটবেলায়, ধরো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যেটুকুনি পড়েছি, তার বাইরে এসে লহগৌরাঙ্গর নামের জন্য পড়াশোনাটা মনে হয় আরো অনেকটা বড় হয়ে গেল। কি কি ইতিহাসের ব্যাপারে কতটা জানতে পারলে, মানে কতটা গভীরে ডুব দিতে হলো? দেখো, বেশি কিছু এখন বলবো না, তার কারণ ইতিহাসের অনেক জিনিস আমাদের এই ছবিতে দেখানো হয়েছে। কাজেই সেটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী দেখা হয়েছে। এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে সব থেকে বড় ব্যাপার যে ওনার হারিয়ে যাওয়াটা, ওনার শেষ হয়ে যাওয়াটা, তাই তো? মানে ওনার যাত্রাকালীন অন্তর্ধামটা এখনো পর্যন্ত সবার মনে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে যে কী হয়েছিল। সেইটা কিন্তু আমাদের ছবিতেও সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ডেফিনেটলি হিস্ট্রি তো রিসার্চ করেছে সকলে অনেক, ইভেন আমরা অনেক গল্প শুনেছি, জানতে পেরেছি যে কী হয়েছিল, এরপর কী হবে, ডিটেলে অনেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবটা করা হয়েছে। আসলে এইরকম সিনেমা করা মানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সিনেমা করা মানে তো একটা মানে রশ্মির মধ্যে হাঁটার মতো, খুবই ডিফিকাল্ট আর কি। একটু এদিক থেকে ওদিক হলে অনেক বড় বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তো এই কারণে বোধহয় এইসব ছবি করলে আরও বেশি রিসার্চ করার সম্ভাবনাটা বেড়ে যায়, আরও বেশি ডেফিনেটলি। আর ততটা সবাই মানে প্রত্যেকের কাছে এটা চ্যালেঞ্জিং, যে লিখছে, যিনি লিখছেন তার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং, আর যিনি পাঠ করবেন তার কাছে তো আরও চ্যালেঞ্জিং, ডিরেক্টর, প্রত্যেকের কাছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা ভীষণ নার্ভাস, আমরা ভীষণ এক্সাইটেড, সবটাই মিলেমিশে। আর হ্যাঁ, ডেফিনেটলি শ্যুট করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। দিব্য, কি বলবে? দেখো, পড়াশোনা বলতে হিস্ট্রি ব্যাপারে বলে, হিস্ট্রি অনার্স আমার ছিল, সেটা জানো। আর আমার বোনও পছন্দ করে না খুব একটা, যাই হোক। তো এবার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার অথবা কখনো শুনলাম ওনার ব্যাপারে জানলাম,
তো যখন এটা মানে when it comes to সিনেমা, তো তখন এটা অনেকটা বেশি একটু গভীর হতেই হয়, নাহলে হবে না। আমি ফার্স্টে আমি আমার ডিরেক্টর স্যারকেই ফোন করি যে প্লিজ গাইড করে দিন আমি কি কি করতে পারি এটার জন্য। তো উনি আমাকে বলেছিলেন যে বেসিক ধারণাটা রাখতেই হবে, তো বেসিক ধারণা রাখো, স্টাডি করো, কিন্তু প্রচণ্ড স্টাডি, এমন স্টাডি করে দিলে মানে ওইটা নিয়ে সবসময় একটা খুঁতখুঁতানি, মানে ওভার স্টাডি করতে বারণ করেছেন উনি আমাকে। যা করবে ব্যালেন্স করবে, সেটা যেন কম না হয় আবার অত্যাধিক বেশি না হয়ে যায়, যাদের নিজের কোনো মানে অন্য কোনো সমস্যা হয়। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে। ওনার ব্যাপারে বহু অজানা জিনিস যেগুলো আমি আগে জানতাম না, ওনার ব্যাপারে এখনো হয়তো আমি কিছুই জানি না। তো আমি আমার মতো করে চেষ্টা করে কিছু বহু মানে অনেকগুলো অজানা তথ্য জেনেছি, যেগুলো আমাকে এই ছবিটাতে অনেক হেল্প করেছে। স্ক্রিপ্ট তো আছেই ডেফিনেটলি, তো উনি কে, ওনার উদ্দেশ্য এবং ওনাকে কেন্দ্র করে কি কি হয়েছে, এবং ওনাকে নিয়ে রাজনৈতিক দিক বলো বা ঐতিহাসিক দিক বলো বা এই ভক্তি মার্গ বলো এবং এই সব কিছু সমাজ, এই পুরো ইতিহাসটাই একটা বেসিক ধারণা আমি নেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার এই ছবিটাতে খুব কাজে লেগেছে, খুব হেল্প করেছে। আরাত্রিকার মোটামুটি এটার জন্য পড়াশোনাটা কি ছিল, মানে তোমার চরিত্রটা বলেই যদি একটু বলো। চরিত্রটা বলতে আমি সবার আগে জিজ্ঞেস করেছিলাম, আমাকে প্রথমেই রানাদা এবং সৃজিতদা বলেছিলেন যে এটা কিন্তু খুবই বাচ্চা একটি মেয়ে, মানে লক্ষ্মীপ্রিয়ার যখন বিয়ে হয় তখন খুবই ছোট ও, তো টিন এজ আর কি। তো স্বাভাবিকভাবে একটি বাচ্চা মেয়ের ভয়েস থেকে শুরু করে এক্সপ্রেশন প্রচণ্ড ইনোসেন্ট ব্যাপার থাকবে, প্রচণ্ড প্রাণোচ্ছল, একান্তে প্রাণোচ্ছল, আবার বাড়ির বউ লক্ষ্মীপ্রিয়া, সে ততটাই কি বলবো গৃহকর্মে নিপুণ, এরকম একটি চরিত্র, কিন্তু এজটা ভীষণ কম, বাচ্চা। তো আমি বলেছিলাম আচ্ছা মানে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। বলছে হ্যাঁ চেঞ্জ করতে হবে, মানে হয় না মানে একটু যতটা ইনোসেন্টলি করা যায় প্লে আর কি। তো আমাকে প্রথমেই আমি জেনেছিলাম এটাই যে কী রকম কী হবে না হবে। তো আমাকে সৃজিতদাও প্রথম থেকে বলেছিলেন যে অত না ভেবে জাস্ট গো উইথ দ্য ফ্লো, তোমার কি আসছে, যেটা রিয়্যাক্ট কি, তুমি কোন অ্যাকশনে কি রিয়্যাক্ট করছো সেটা দেখো, যদি খারাপ লাগে দেন আই উইল কাট ইট, আমি বলবো যে নো চেঞ্জ করো, এই করো, আগে দেখি কি হয়। মানে জাস্ট এটা এত ভেবে চিন্তে করার মতো ক্যারেক্টার না, জাস্ট একটা প্রাণবন্ত ক্যারেক্টার, যেটা আসে যে হাসিটা নর্মাল আসছে, আমার একটা মিষ্টি বাচ্চা মেয়ে প্রথম বিয়ে হয়ে এসছে, তার মানে তার স্বামী যদি তার দিকে তাকায়, তার লজ্জা পেয়ে সে চোখ মাথাটা নামাবে, সেটা যা আসছে তাই করো, সেটা যদি খারাপ লাগে মনে হয় না আমি এটা করব, আমি তখন বলবো। এবং সেটা 1500 খ্রিস্টাব্দে, সেটাও একটা চ্যালেঞ্জ ছিল ওর কাছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমি তো প্রচণ্ড নার্ভাস ছিলাম, কিন্তু সত্যি বলছি মানে আমাকে না শটের আগে পরে যখন স্যার এটা দেখাতো তখন বুঝতাম যে তাহলে কি ঠিক হয়েছে, স্যার দেখিয়ে যেত এটা আর কি, এই টাইপের। তো আমি ফ্লোতে জাস্ট একটা ওইটাই মাথায় রাখতাম, একটা 1500 খ্রিস্টাব্দে তখন আঁচল মুখে একদম মুখ ঢাকা দিয়ে রাখে যে মেয়েটা, সেই লক্ষ্মীপ্রিয়া, তাকানো বলো, এই করো, সবটা তার সেই রকম ইনোসেন্টলিই হবে, যার মধ্যে কোনো মাপ থাকবে না, জটিলতা থাকবে না। এবং লক্ষ্মীপ্রিয়া মারা যায় আমরা জানতে পারি সাপের কামড়ে। তো সেই জায়গা থেকে না আমাকে রানাদাও বলেছিল, সৃজিতদাও বলেছিল যে এই লক্ষ্মীপ্রিয়া এমন একটা ক্যারেক্টার আমরা হিস্ট্রিতে দেখলে কান্না পায় লিটারালি। তার কারণ লক্ষ্মীপ্রিয়া প্রথম থেকে এতটাই প্রাণবন্ত একটি মেয়ে ছিল, যখন ও মারা যাওয়ার পর গৌরাঙ্গ অ্যাকসেপ্ট করতে পারেনি। গৌরাঙ্গ যখন ফিরে এসে যখন শুনতে পাচ্ছে লক্ষ্মীপ্রিয়া নেই, ইভেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরও তিনি সংসার করতে পারেননি, কারণ তিনি লক্ষ্মীপ্রিয়াকে এতটা ভালোবাসতেন। তো সেই জায়গা থেকে ইভেন ওদের দুজনের প্রেম কাহিনী আছে এই ছবিতে, যে লুকিয়ে লুকিয়ে ওরা প্রেম করছে, হ্যাঁ মানে ওই আর কি। হ্যাঁ, আর ও বলছে যে মানে মা ডাকলে মা দেখতে পেলে কিন্তু খুব বকবে, মানে অ্যাজ ইফ আর কি, তখনকার দিনে যে ব্যাপারটা হতো বিয়ের পর। দুজনেই তো অল্প বয়সী, দুজনেই তো বাচ্চা। হ্যাঁ, আমি যদি এখনকার দিনে 20 মানে এখনকার দিনে যদি আমি ভাবি, তাহলে তো মানে সেরকম ভাবে দেখতে গেলে ওই সময় তখন অত টিনেজ, দুজনেই ছোট, তো ওদের প্রেমটা অনেক বেশি পবিত্র ছিল। বিয়ের পর, হ্যাঁ, তারপর বিয়ের পর, হ্যাঁ তখনও লজ্জা ছিল, তো মানে ওটা অনেক বেশি পবিত্র ছিল। লজ্জা সময় একবার নেই, উড়ে গেছে। আমি সেটা বলিনি এখন, যাই হোক। তো হ্যাঁ, মানে এইসব নিয়ে মানে আমি এখনকার দিন ব্যাপারটাই আসছি না, তার কারণ মানে দেখো এটা এক একজনের এক এক রকম ব্যাপার, এক একজনের সেটা পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমার মতামত দেওয়ার বা সেটা দিয়ে বেশি করার আমার
ইচ্ছা নেই বা আমি বলতে পারি না এরকমভাবে। বাট আমি দেখো তখনকার দিনে বিয়ের পর ওইভাবে মানে দুজনেই বাচ্চা, টিনেজ, একে অপরের কাছে আসছে, দুজনে ছুলেও কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, এই যে কথাটা বললে, এই ইনোসেন্সটা তুলে ধর, আমরা খুব জটিল তো ভেতরে ভেতরে, সেখানে ইনোসেন্সটা একে নিজের মধ্যে নিয়ে আসা, আর তার মধ্যে ক্যামেরায় কিছু লুকোনো থাকে না, যাতে একটুও ধরা না পড়ে, সেটার জন্য ডেফিনেটলি তোমাদের মনকে সেইভাবে তৈরি করতে হয়েছে। একটা হলো টেকনিক্যাল পার্ট, কি কি করবো না করবো, গলা চেঞ্জ কিভাবে করলাম, চোখ কিভাবে তাকাবো, কিন্তু এই মনের মধ্যে ইনোসেন্সটা তৈরি করা, এই পবিত্রতাটা নিয়ে আসা, সেটা যদি একটু বলো, মানে সেটার জন্য তোমাদের আগের প্রিপারেশন কি থাকতো, যে 2 ঘন্টা আগে থেকে কারোর সাথে কথা বলবো না, বা তার আগে থেকে কোথাও গিয়ে বসে থাকা একা, কি ছিল মনের প্রিপারেশনটা? না দেখো, যেহেতু আমার প্রথম ছবি, একটুখানি টেনশন আমার ছিল, তো আমি টেনশনে সবার সাথেই কথা বলতাম, টেনশনে খুব কথা বলতাম সবার সাথে, স্ক্রিপ্টটা বারবার 2-1বার 3বার 4বার বারবার দেখতাম, দেখে নিজে নিজে বলতাম, যার সাথে যখন সিন থাকতো তাকে গিয়ে বলতাম, আমার সাথে একটু বলো না প্লিজ, একটুখানি বলবো, একবার বলো, হ্যাঁ দেখো আমি ঠিকঠাক বলছি না এটা, হ্যাঁ আর এই জায়গাটা বলছে, হ্যাঁ তুই এটা ঠিক আছে, ওটা ওই জায়গাটা বলে দেবে, যদি কিছু হয় তুই একবার সৃজিতার সামনে বলবি, তোকে বলে দেবে, স্ক্যানিং যদি কিছু চেঞ্জ করতে হয়, সেটা হয়েওছে। তো এইবার ব্যাপার হচ্ছে এই যে বলছে যে পবিত্রতা বা এই যে মন মানে ওই ভেতরের ব্যাপারটা, দেখো আমি কতটা পবিত্র ভেতর থেকে সেটা আমি জানি না, হ্যাঁ সেটা হয়তো উনি জানেন, কারণ উনি সবার মন জানেন। আমার মধ্যে জটিলতা কম, তাই আমাকে বেশি প্রিপারেশন নিতে হয়নি, ঠিক আছে? আমার মধ্যে জটিলতা কম আছে, সিরিয়াসলি বলছি, ক্যামেরার সামনে মিথ্যা কথা বলছি না, আমার মধ্যে জটিলতা কম আছে বস, তাই আমাকে না, আমার মধ্যে জটিলতা কম আছে বস, আমাকে অত মানে ওই সরলতার জন্য প্রিপারেশন ওরকম আলাদা করে দিয়ে, হ্যাঁ ডেফিনেটলি তুমি যদি জিজ্ঞাসা করো যে অভিনয়ের সময় আমি পুরোটা জগন্নাথ দেবের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, যে নাও ইটস ইয়োর কল, তুমি এবার ব্যাপারটাকে বুঝে নাও, তুমি এবার ব্যাপারটা দেখো, প্লিজ আমার সাথে থাকো, আমাকে দেখো ইয়ার, প্লিজ আমাকে দেখো, কারণ এটা আমার একার পক্ষে করা সম্ভবই না, হবেই না আমার দ্বারা, মানে আমি এটা করতেই পারবো না, এটা অসম্ভব। তো আমি ওনাকেই বলেছি, তুমি প্লিজ কিছু একটা করে আমাকে একটু করিয়ে দাও, আমি চেষ্টা করব, যেমন অর্জুন চেষ্টা করেছিল, তুমি ছিলে, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমার থাকতে হবে আমার সঙ্গে। তো উনি মানে হয় উদ্ধার হয়ে গেছে, উনি ছিলেন সবসময়। আমি যখন আমার এই ওয়েট লসের জার্নিটাও যখন শুরু হয়েছিল, তখন আমার কাছে টাইম খুব কম ছিল, তো আমি তখনও ভগবানকেই বলেছিলাম যে তুমি দেখো, আমি তোমার উপর বিশ্বাস করে সব কিছু শুরু করছি, আমি ডিসিপ্লিন থাকবো, তুমি ব্যাপারটা দেখে নাও। তো আমার প্রথম 1 উইক 2 উইক আমার মনে হচ্ছিল যে আমি পারবো তো, খুব চিন্তা হচ্ছে, বন্ধু বান্ধবকে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছি, ভাই হচ্ছে না ভাই, কি করবো ভাই, আমার ভয় লাগছে, কি করবো, কিন্তু আমি অর্গানিকই যাবো, আমি কোনো রকম মেডিসিন ইউজ করবো না, কারণ আমি একবার যদি কোনো রকম মেডিসিনের সাহারা নিইনি, তার আমি একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবো। তো আবার আমার পরবর্তীকালে কোনো চরিত্রের জন্য রোগা হতে গেলে বা মোটা হতে গেলে আমার আবার কিছু একটা খেতে হবে বা কিছু একটা করতে হবে, তো আমি সেই জিনিসটা করিনি। আমি খুব নর্মালি সারাদিনে আমার প্রোটিন ইনটেক মিনিমাম যেটুকু দরকার বেঁচে থাকার জন্য, সেটুকু সার্ভাইভ করার জন্য যেটুকু ফুডের দরকার, জলের দরকার, না জল খেয়েছি, এবং আমি দেখেছি আমার বডিতে মিনারেলস যেন কম না হয়, মানে কোনো জিনিসের যেন ডেফিসিয়েন্সি না হয়, ওইটুকু দেখে আমি ওরকমভাবে খাবার দাবার করে খেয়েছি। আর স্প্রিন্টিং করেছি, রানিং করেছি, আমি আমার কাজটা করে গেছি, আর আমি বলেছি তোমাকে দেখে নিতে হবে, না হলে কিন্তু হবে না, তোমাকে দেখতে হবে বস, কিচ্ছু করার নেই, তুমি দেখে নেবে। আমি এরকমভাবেই ঠাকুরকে বলি, তুমি দেখে নেবে, আমি জানি না, তুমি দেখে নেবে। তো তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর দেখলাম যে ওজন কমছে, সত্যি মানে ওটা কাজ করছে। তো তারপরে আমি ফিল করলাম যে ভগবান সঙ্গে রয়েছে, এবং তার হেল্পের জন্যই এটা এত মানে জিনিসটা স্মুথ হয়েছে। একদম শুরুর দিকে জিনিসটা এত স্মুথ ছিল না, তো একটা অ্যালগোরিদম চলে এলো, বডিতে মেটাবলিজম ফাস্ট হয়ে গেল আরও, মানে একটা সুন্দর অ্যালগোরিদম, একটা সুন্দর দিনচর্যা হচ্ছে, সব হচ্ছে। আমি যে না খেয়ে থাকতাম, হ্যাঁ দিনের পর দিন ভেজ খেয়েছি, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আর পরের দিকে মানে আমার শুরুতে একটু অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হচ্ছিল, যেটা আর ঠিক আছে, বাট ওই যে ঠিক আছে এটা, ওটা পারফেক্ট আছে হয়ে গেছিল পরের দিকে, ওইটাই ওনার ব্লেসিং। তো ওটা ছাড়া কিছু হয় না, সম্ভব না। ওই ব্লেসিং থেকে একটা প্লেস পেয়ে গেছে। আর তুমি কিভাবে হলে আরাত্রিকা থেকে লক্ষ্মীপ্রিয়া হয়ে ওঠার যাত্রাটা? যাত্রা বলতে ওই খুব একটা যে খুব যে কিছু করেছি তা না, কারণ আমার মনে হয়েছিল যে বেশি কিছু ভেবে গেলে না আমরা প্রিপেয়ার্ড হয়ে যাই অনেকটা, যে এটা করব, তখন না ডিরেক্টর যেটা চান সেটা ভাঙতে
সমস্যা হয়। মানে ধরো আমি ভেবে গেলাম যে আমি এটাই করব, এইটাই করব, এটা না এইভাবে হবো, নিজের মতো করে একটা সাজিয়ে নিলাম প্লটটাকে, কিন্তু গিয়ে দেখলাম যে ফ্লোরে ডিরেক্টর পুরো উল্টো করছেন, পুরোটাই ওর নিজের মতো অন্যরকম করছেন পুরো। তখন আমি যে মাথায় বসিয়ে নিয়েছিলাম সেটা ভাঙতে খুব কষ্ট হয়। আর এটা আমাদের এই ডেলি সব করতে করতে আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে, মানে ওই একটা হয় না শিক্ষার, মানে গুরুর কাছ থেকে এটা পাওয়া যে কয়েকটা জিনিস মাথায় রাখা, যে কোনো কিছু নিজের মতো করে ভেবে নেবে না, জাস্ট তুমি তোমার প্রিপারেশনটা তুমি রাখো, তুমি জাস্ট ভেবে নাও যে তোমার ক্যারেক্টারটা কি তুমি জেনে নাও, তুমি তোমার সংলাপগুলো ভালো করে জেনে নাও, বাট সিনটা কি হবে, কি তোমাকে করতে হবে না করতে হবে সেই সব মাথায় সাজিয়ে রেখো না, ভাঙতে প্রবলেম হবে। আর আমার মনে হয় যে কি বলবো, প্রত্যেককে না ডিরেক্টরস আর্টিস্ট হওয়াটা খুব দরকার। ডিরেক্টর যেরকম, ডিরেক্টরই ফ্লোরের মেন, তিনি যেটা চাইছেন সেটা হওয়া উচিত আগে। তখন মানে আগে, তাই জন্য না আমি কি করতাম, আমি নিজের চরিত্রটা লক্ষ্মীপ্রিয়া, আমি জানি যে বাচ্চা মেয়ে, মিষ্টি মেয়ে, আমি ইনোসেন্টলি সবটা যা আমার, মানে ইনোসেন্টলি মানে যতটা অ্যাক্টিং না করে করা যায়, আমার ন্যাচারালি যেটা বেরোবে, যেটা তোমাকে একটু আগে, হ্যাঁ, মানে যে ডোন্ট অ্যাক্ট, এই যে বলে না, যে বলা হয় না যে অভিনয় করো না, অভিনয় করো না, অভিনয় করো না, এটা খুব মানে আমি এখনো কিছুই জানি না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না বা বলছি না, এটা আমি সিনিয়রদের থেকে শুনে আসছি, ডু নট অ্যাক্ট হিয়ার, অভিনয় করো না, ওরকম ভাবে অতিরঞ্জিত করে কোনো কিছু জোর করে করো না, হ্যাঁ ওটা বের করো, ভেতরে ব্যাপারটা বের করো। তবে আমি একটা জিনিস শুনলাম, তোমরা নাকি এখানে অভিনয়টা শুধুমাত্র যে যখন পর্দা মানে ক্যামেরা শুরু হয়েছে চলেছে তখন না, তার বাইরেও চোখে চোখেই তোমাদের কথা বলতে, যে ঠিক আছে এটা বোঝার জন্য ওই 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 এটা শুরু করেছিল ও, তারপর আমি ওটাকে মানে কন্টিনিউ করেছি। কি বলো তো, সবাই তো জানে না, আমি জানি একটু কিট এই চোখে চোখে ইশারা হওয়ার ব্যাপারটা কি হয়েছিল। কি হয়েছিল বলতে, দেখো সৃজিত দাকে ডিরেক্ট কিছু জিজ্ঞেস করতে পারতাম না, আমরা দুজনেই প্রথম ফ্লোরে না পিন ড্রপ সাইলেন্ট, পিন ড্রপ, কেউ কোনো কথা বলতো না। না সেখানে আমি আমার গলা নিয়ে যদি একটা জিজ্ঞেস, স্যার এটা কি ঠিক ছিল, কেমন মনে হবে যেন হাউলিং হচ্ছে, হ্যাঁ মানে আমরা করিনি, ইকো হচ্ছে, মানে দিনের শেষে ওনার সাথে প্রত্যেকদিন একবার ঠিক ছিল না ভুল ছিল কোথায় কি ছিল সেগুলো নিয়ে কথা হতো, বাট তার মাঝখানে সেরকমভাবে কথা হতো না, কারণ উনি একটা ব্যস্ত থাকতেন। তো ও জিজ্ঞেস করতে পারতো না, ও ভাবতো এ দিব্য জিজ্ঞেস করছে না, আমিও জিজ্ঞেস করবো না, কেউই জিজ্ঞেস করছে না, তাহলে আমি কেন জিজ্ঞেস করবো, সবাই সবারটা ভাবতো, জোর করছে না কেন, তখন চোখে চোখে তখন এই জাস্ট আর কি। তো ওই আর কি, হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ আমরা প্রিপেয়ার্ড, আমরা নিজের চরিত্রটাকে ভেবে গেছিলাম যে হ্যাঁ কতটা অভিনয় না করে কতটা ইনোসেন্টলি বিষয়টাকে জাস্ট রিয়্যাক্ট করা যায়, জাস্ট রিয়্যাক্ট। এবং আমি নিজের সত্যি আমি ন্যাচারাল বিষয়টাকে ছেড়ে দিয়েছি। আমি যে আরাত্রিকা যদি প্রথম ডে যাচ্ছে সিনেমার একটা প্রথম শুটিং করতে, তার ভেতরে যে ফিলটা হচ্ছে সেটাকে দেখলাম ইউজ করলেই ব্যাপারটা বেরিয়ে আসবে। মানে একটা ভয় থাকবে, একটা নার্ভাসনেস থাকবে, মানে আমি এটা বলছি এটা কিন্তু জাস্ট প্রচন্ড ভেতরের কথা, এগুলো বলতে নেই, তাও বলছি ওইটাকে কাজে লাগালেই না জাস্ট ন্যাচারাল হয়ে যাও, নর্মাল হয়ে যাও একদম, ব্যাস। তারপর তুমি যে রিঅ্যাক্টটা করবে সেটাই দেখবে ভীষণ ইনোসেন্টলি বেরোচ্ছে। তবে এরই সঙ্গে যে জিনিসটা শুনলাম যে তোমরা একটা মিরাকেলও করে ফেলেছো, সেটা হলো তোমরা জগন্নাথ মন্দিরে যেভাবে শ্যুট করেছো, সেইটা যদি বলো, সেই অভিজ্ঞতাটা দারুণ, এর আগে কখনো হয়েছে বলে আমি শুনিনি। এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার হয়েছে, এটা সম্পূর্ণ ব্লেসিং। সেটা হচ্ছে জগন্নাথ ধাম পুরী মন্দিরের চাতালের ওপরে, হ্যাঁ যেখানে হয়তো মোবাইল বাইরে রেখে ঢুকতে হয়, সেখানে আমরা ক্যামেরা নিয়ে শুটিং করেছি। সেখানে কোনোদিন কোনো শুটিং পারমিশনই পায়নি, কেউ শুটিং কখনো করতেই পারেনি। তো সেই মন্দিরের সামনে, শ্রী মন্দিরের সামনে, সেই রথের সামনে যেখানে ভগবান চড়েন, সেই রথের সামনে যেই রথটাকে চারিদিক দিয়ে ঘিরে থাকে, মানে চারিদিক দিয়ে ঘেরা থাকে আর কি, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তার মধ্যে ঢুকে আমি ভগবানের বেশে কীর্তনও গেয়েছি, সেই গানও বেরিয়ে গেছে অলরেডি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। তো এটা এই ছবিতে হয়েছে ভারতবর্ষে প্রথমবার, যে মন্দিরে, পুরীর মন্দিরে শুটিং হয়েছে বস, এর আগে কোনো ছবিতে কখনো হয়নি। তো এটা একটা মানে বিশাল বড়, মানে এটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে তো বটেই, এবং গোটা টিমের কাছেও বটে। মানে আমি যখন পুরীতে যাচ্ছি আমি নিজেও জানতাম না যে পুরীর এক্স্যাক্ট মন্দিরের, মানে মন্দিরের ভেতরটা, ওই যে চাতালটা, ওখানে যে শুটিং করতে দেবে মানে বা শুটিং হবে আমি জানতাম না। আমি নিজে মেসমারাইজ হয়ে গেছি। আমি ছবিও তুলে রেখেছি যে এই যে ট্রলি পাতা হয়েছে, এই যে এটা আমার কাছে প্রমাণ থাকবে, কেউ যদি বিশ্বাস না করে আমি দেখাতে পারবো, আর্কাইভ, নিজের কাছে নিজে আর্কাইভ থাকে। মানে এটা আমার কাছে জীবনের স্মৃতি। যেখানে ক্যামেরা বসছে, ওখানে ক্যামেরা বসছে, বাইরে পুরো ইউনিট ওই দূরে মাথার বাইরে একদম গেটের একদম বাইরে, মন্দিরের চত্বরের বর্ডারের বাইরে জুতো খুলে সবাই হেঁটে 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 সব জিনিসপত্র বয়ে সেট আপ করেছে, সেই ছবি আমার কাছে সব আছে। আর তোমার সব থেকে বড় পাওয়া?
ও যেমন ওরটা বললো যে এখানে শুটিং করতে পারো। আমার সব থেকে বড় পাওয়া এটাই যে আমার ফার্স্ট ডেবিউ এরকম একটা ছবির সাথে। আমার ফার্স্ট ডেবিউ লহ গৌরাঙ্গের নাম রে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে, যে চরিত্রটা মানে সব থেকে বড় পাওয়া সৃজিত মুখার্জি, রানা দা, তার উপর লহ গৌরাঙ্গের যেখানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সিনেমা, সেই সিনেমার একটা পার্ট হতে পেরেছি আমি, যেটা আমার প্রথম ছবি। এটাই আমার সব থেকে বড় পাওয়া, কারণ কমার্শিয়াল ছবি অনেক হয় ভবিষ্যতে, এখনও অনেক হয়, এটাও কাইন্ড অফ একটা কমার্শিয়াল ছবি, বাট সেই হয় না পুরাণকে নিয়ে একটা ছবি করা, ইতিহাসকে নিয়ে একটা ছবি করা, সেটার পার্ট হতে কে না চায়। তো সেই রকম একটা ছবি যে আমি সেই রকম একটা ছবিতে যে আমি ডেবিউ করছি, এইটা আমার সব থেকে কি বলবো বড় পাওয়া, সব থেকে ভালো লাগছে। কারণ যদি আমি ধরো এই ছবিটার পার্ট নাও হতাম, তাও এই ছবিটাকে আমি বরাবরই অ্যাপ্রিসিয়েট করতাম, বরাবর। কারণ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ছবি হচ্ছে, এত স্টার কাস্ট, সৃজিত দা ডিরেক্টর, মানে এত বড় করে একটা ছবি হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির তো একটা বড় বিষয় এটা, তাই না? তো সেই জায়গা থেকে অ্যাজ আ অডিয়েন্স আমি এত খুশি হতাম, সেখানে আমি এই ছবিটার পার্ট, সেটাই আমি একটা বিরাট বড় পাওয়া এটা আমার কাছে। বেশ, তাহলে এই যাত্রা এইভাবেই চলতে থাকুক। তবে আরাত্রিকা তো আপাতত ধারাবাহিক করছে, কিন্তু তোমার ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে, সবে অনুরাগের ছোঁয়া শেষ হয়েছে, লাস্ট দিনটায় তোমার দর্শকরা তোমায় খুব মিস করেছে, তোমাকে কোনো ডিএম করেছে, তুমি তাদের কি রিপ্লাই দিলে? অ্যাকচুয়ালি আমার ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রমোশনের কাজে একটু বাইরে গিয়েছিলাম, তো সেদিনকে আমি যেতে পারিনি। তারপর আমার পরে টিমের সাথে কথা হয়েছে, অনুরাগের ছোঁয়ার অনেকের সাথে দেখা হয়েছে, এবং মানে কথা হয়েছে, আবার আমাদের দেখা হবে। ইভেন আমি নিজে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে আমরা অনেকে আছি, তো আবার আমাদের দেখা করার রিইউনিয়নের একটা প্ল্যান হচ্ছে, যেহেতু আমি সেদিনকে ওখানে পৌঁছতে পারিনি। তো মানে সেদিনকে আমার খুবই খারাপ, মানে সারা দিনটা আমি ভাবছি যে আমি এখান থেকে কখন বেরোতে পারবো। আমি ঘড়ি দেখছি যে আমি যদি এখান থেকে এই টাইমটা বেরোতে পারি, তাহলে হয়তো আমার 45 মিনিট লাগবে ফ্লোরে ঢুকতে, আমি পারবো। ওই করতে করতে এত রাত হয়ে গেল, ওদিকেও পার্টি শেষ হয়ে গেল, আমি বাড়িতে ঢুকলাম তখন প্রায় রাত 11:30 বাজে। তো মানে ওই দিনকে আমার সত্যি ওখানে থাকা উচিত ছিল, দরকার ছিল যাওয়া। আমি তো নিজে খুব চেয়েছিলাম যেতে, বাট আমি মানে পৌঁছতে পারিনি আর কি। না, কিন্তু তোমরা যে গন্তব্যস্থলে পৌঁছেছো, সেই পৌঁছানোটা তো অনেক বেশি দরকার ছিল, সেটাই তোমরা পৌঁছে গেছো। তো সেটার জন্য যদি দর্শকদের আরো একবার একটু নিমন্ত্রণ জানিয়ে দাও। বিষ্ণু, লক্ষ্মীপ্রিয়া হয়ে করতে হবে। লক্ষ্মীপ্রিয়া হয়ে জানাচ্ছি, 25 তারিখ আমাদের ছবি আসছে লহ গৌরাঙ্গের নাম রে। অবশ্যই নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে লহ গৌরাঙ্গের নাম রে, আর আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের অবশ্যই জানাতে হবে। থ্যাংক ইউ। আপনারা প্লিজ ছবিটা দেখবেন, আমাদের প্রথম ছবি আমাদের দুজনের তো বটেই, এবং এই ছবিটা আমি প্রথমেই বললাম যে এটার কোনো ওয়ান লাইনার নেই, যে এক কথায় প্রকাশ করা যায় না এই ছবিটা। তো আপনাদের আমার মনে হয় আপনারা অনেক কিছুর সাক্ষী হয়ে থাকবেন এই ছবিটা দেখলে, এবং এখনকার দিনে দাঁড়িয়ে এরকম একটা ছবি, এবং এত রেলিভেন্ট 3টে যুগ নিয়ে ছবি, তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা যেভাবে আমাদের ভালোবেসে এসেছেন, সেভাবে আমাদের ভালোবাসা দিন, আমাদের সাথে থাকুন। 25শে ডিসেম্বর লহ গৌরাঙ্গের নাম রে আপনাদের দেখতেই হবে। আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।